সকলকে নমস্কার। তাহলে শুরু করা যাক। তো আমি গত একটি ভিডিওতে ভালোভাবে বুঝিয়েছি যে কিভাবে বাকি দেশরা ডিডলারাইজ করছে দ্রুত গতিতে গত 2-3 বছর ধরে। একটা তো অবশ্যই সোনা রূপো গোল্ড আর সিলভার অ্যাকুমুলেট করে, আরেকটি হচ্ছে এটা ছাড়া আরেকটি হচ্ছে ট্রেড এগ্রিমেন্ট, সেটাও আমি বুঝিয়েছি যে কিভাবে ভারত বাকি এতদিন যা মাল্টিল্যাটারাল মানে অনেকে একসাথে যে ট্রেড এগ্রিমেন্টগুলো হতো, মাল্টিল্যাটারাল হলেই কিন্তু ডলার ছাড়া আর কোনো উপায় থাকে না। এটা আমি বলেছি, কারণ এতগুলো দেশ যখন একসাথে হয়ে যায় তো সেই সমস্ত কিছু থেকে সরে এসে ভারত বাইল্যাটারাল মানে প্রত্যেকটি দেশের সাথে 1:1 করে ট্রেড এগ্রিমেন্ট করছে। তো যেটা আর ফ্রি ট্রেড এগ্রিমেন্ট এফটিএ, যার যে সব দেশের সাথে এফটিএ হয়ে গেছে তাদের সকলের সাথে কিন্তু লোকাল কারেন্সিতে বাণিজ্য করা শুরু করে দিয়েছে। তো যেরকম অনেক দেশ অলরেডি শুরু হয়ে গেছে, যেমন রাশিয়া, ইউকে, জার্মানি, নিউজিল্যান্ড, ওদিকে হচ্ছে এশিয়ার দেশগুলো তো আছেই, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, মায়ানমার, তারপরে আরও অনেক দেশ, আফ্রিকার কিছু দেশ। তো এবারে যে এই বাইল্যাটারাল ট্রেড এগ্রিমেন্টগুলো হচ্ছে, এগুলো কিভাবে হচ্ছে, কি সিস্টেমে হচ্ছে। তো ভারতের আরবিআই, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, বাকি দেশগুলোকে অনুমতি দিয়েছে যে তারা ভারতের ব্যাংকে রুপি বস্ত্র অ্যাকাউন্ট খুলতে পারবে। তো এই রুপি বস্ত্র অ্যাকাউন্ট এইটার যে খোলা হলো, এর পরে যে বাণিজ্য হবে সেই সমস্ত ইম্পোর্ট আর এক্সপোর্টগুলো তাহলে সেই অ্যাকাউন্টের মাধ্যমে রুপিতে সেটেল হয়ে যাবে, সেটেলমেন্ট পুরোটাই রুপিজে হবে। তো এই যে রুপিজে সেটেলমেন্ট হচ্ছে, এটার মাধ্যমে ভারত কিছু তো একটা অবজেক্টিভ অ্যাচিভ করতে চাইছে, কোনো একটা লক্ষ্য অ্যাচিভ করতে চাইছে, সেটা আলোচনা করলেই আমরা বুঝতে পারবো। তো সবার আগে তো অবশ্যই ডলারের ডিপেন্ডেন্সিকে সরিয়ে দেওয়া, ডলারের ডিপেন্ডেন্সি থেকে সরে আসা। এরপরে হচ্ছে একটা, যেটা ডলারের সঙ্গে যখনই এক্সচেঞ্জ বা ট্রেড বাণিজ্য হতো, এই যে ডলার আর রুপিজের যে কনভার্সান, এই কনভার্সানেও কিন্তু একটা বিরাট অ্যামাউন্ট খরচা হয়, এটা কিন্তু আমরা সকলেই জানি। তো সেই কনভার্সান চার্জটাকেও অ্যাভয়েড করা যাবে। এছাড়া আরেকটি বিরাট ইম্পর্টেন্ট হচ্ছে আমেরিকার অসভ্যতা, এই যে যখন তখন ডলারকে উইপেন বা অস্ত্র হিসাবে ডলারকে ব্যবহার করে যখন তখন যে সে কান্ট্রির উপরে স্যাংশন বসিয়ে দেওয়া, সেটাকেও কন্ট্রোল করা যাবে। মানে এরপরে স্যাংশন বসিয়ে দিলে, এই যে আজকে রাশিয়া, ভেনেজুয়েলা, সবার সাথেই, অনেকের সাথেই এরকম করেছে, তো আগামী দিনে এরকম স্যাংশন করার অসভ্যতাটা আর করতে পারবে না, কারোর কিছুই এসে যাবে না যে যার দেশের লোকাল কারেন্সিতে ট্রেড করলে। আর এটা ছাড়া লাস্ট একটা পয়েন্ট হচ্ছে, সেটা হচ্ছে অর্থনৈতিক স্বাধীনতা, যেটাকে বলা হবে যে একটা অল্টারনেটিভ ফিনান্সিয়াল সিস্টেমকে দাঁড় করিয়ে অর্থনৈতিক স্বনির্ভরতা, এটাকেই কিন্তু বলা হচ্ছে মাল্টি কারেন্সি গ্লোবাল ফিনান্সিয়াল সিস্টেম, যেটা ওই ডলারের একটা অল্টারনেট ফিনান্সিয়াল সিস্টেমকে ধীরে ধীরে গড়ে তোলা হচ্ছে। আর এছাড়া এটাও বলে দিয়েছি যে ভারতের আরবিআই রুপে কার্ড আর ইউপিআই 30টিরও বেশি দেশে কানেক্ট করবে, ইমপ্লিমেন্ট করছে অলরেডি, অনেকগুলো দেশে কানেক্ট করা অলরেডি হয়ে গেছে, আর বাকি দেশগুলোর কাজও দ্রুতগতিতে চলছে। তো শুধুমাত্র কিন্তু এই ব্রিক্সের দেশগুলো মানে রাশিয়া, চায়না, ভারত, ব্রিক্সের দেশগুলো শুধু নয়, পুরো গ্লোবাল সাউথ কিন্তু এই পথেই চলছে। তো একটা ছোট গল্প বলে দিই, যে 2015 সালে ব্রিক্সের দেশগুলো যখন প্রথম এনডিবি বা নিউ ডেভেলপমেন্ট ব্যাংক তৈরি করলো, এটা কিন্তু আমি আগের একটি ভিডিওতে কিন্তু আমি বিস্তারিত বলেছি। তো সেটাই কিন্তু ইন্ডিকেশন ছিল, বা ধরে বলতে পারেন প্রথম অ্যানাউন্সমেন্ট ছিল, যে কিছু তো একটা আলাদা ধরনের ফাইন্যান্সিয়াল সিস্টেম তৈরি হচ্ছে ডলারের বদলে। তো এরপরে দেখা যায় খুব ঘন ঘন ভারতের, চায়না আর রাশিয়া সবার প্রাইম মিনিস্টার, প্রেসিডেন্ট ওর দেশে যাতায়াত করছেন খুব ঘন ঘন। কিন্তু এত কিছুর পরেও যেহেতু চায়নার সাথে আমেরিকার ট্রেড রিলেশন অসম্ভব গভীর, আর আমরা সকলেই জানি আজকে চায়না যে এই জায়গায় পৌঁছেছে সেটা আমেরিকার হাত ধরেই, আমেরিকার ডলারের হাত ধরে। চায়না সিরিজে যখন আমি আবার ফিরবো আরও বিস্তারিত কথা বলবো, তো কাদের উদ্দেশ্যে বললাম তারা বুঝতেই পারছেন। তো সেই ডলারের হাত ধরে যখন চায়না হয়েছে, তো এত যাতায়াতের পরেও কিন্তু চায়না কিছুতেই চাইছিল না যে ডলারাইজেশন হোক। তো কখন চায়নাও বুঝলো যে না, এছাড়া আর কোনো উপায় নেই। তো কি বললাম, বোঝাতে পেরেছি নিশ্চয়ই, যে এত কিছুর পরেও কিন্তু চায়না চাইছিল না যে আমেরিকার সাথে সম্পর্ক খারাপ হোক আর ডলারাইজেশনের কাজ এগোক। তো এরপরে আসে যে ভয়ঙ্কর ঘটনা, সেটি হচ্ছে কোভিড-19 বা করোনা। এই করোনার সময় কোভিড-19-এ সারা পৃথিবীর যে সাপ্লাই চেন, যে মাল্টিল্যাটারাল বডি, তার মধ্যে সবার আগে কে, ইউনাইটেড নেশন,
তারপরে হচ্ছে এই সারা পৃথিবীতে রুলস আর রেগুলেশন সেট করে যে G7 কান্ট্রিজগুলো, এদের সবার আসল মুখোশ থেকে আসল মুখ, এদের নগ্ন চেহারাগুলো সবার সামনে ধরা পড়লো। তো এই কোভিড-19-এর সময় আমেরিকা, আমাদের সুপার পাওয়ার, তার আসল রূপটা বের করেছিল। কিভাবে নাকি যে এই করোনার ভ্যাকসিন সবার আগে কাদের দিয়েছে? নিজের অ্যালায়েন্স কান্ট্রিজগুলোকে দিয়েছে। এরপরে হচ্ছে এই দুর্দশা, এই দুঃসময়, তারপর যারা মোটা টাকা পে করতে পেরেছে তাদেরকে দিয়েছে। বাকি কোনো দেশ যারা টাকা পে করতে পারেনি তাদের কোনো কেয়ার করেনি, তাদেরকে ভ্যাকসিন দেয়নি। মানে এত বড় চরম অবস্থাকে নিজের টাকা রোজগারের, নিজের ডলার রোজগারের মুহূর্ত বানিয়েছে। এবারে সেই সময়টাই ছিল যখন গ্লোবাল সাউথ আর পুরো বাকি দেশগুলো, ব্রিক্সের দেশগুলো বুঝতে পারলো যে একমাত্র এই ডলার নির্ভরতা বা ডলার ডিপেন্ডেন্সির জন্য এরা কতটা অসহায়। তো এইবার আসি রাশিয়া আর ইউক্রেনের যুদ্ধের স্ক্রিপ্টে। তো কি হয়েছিল, আমেরিকার কিন্তু বহুদিন আগে থেকেই প্ল্যান ছিল কিভাবে ইউরোপের ইন্ডাস্ট্রিকে ধ্বংস করবে, ইউরোপকে ডিস্টেবিলাইজ, ডিইন্ডাস্ট্রিয়ালাইজ বা অশান্ত করবে, সেই প্ল্যান ছিল। এই প্ল্যান কেন, মানে আমেরিকার এত রাগ কেন ইউরোপের উপর, সেই কারণটা কিন্তু এই যে আজকে যে এত 2-3 বছর ধরে এই ডিডলারাইজেশন সব কিছু ব্রিক্স কান্ট্রি, তার অনেক আগেই কিন্তু ইউরোপই ডিডলারাইজ করেছিল কিছুটা। কিভাবে করেছিল? 2000 সালের সময় তারা ইউরো কারেন্সি লঞ্চ করে। ওই ইউরো কারেন্সি লঞ্চ করার উদ্দেশ্যই কিন্তু ছিল ডলারের ডিপেন্ডেন্সিকে সরানো, ডলারের থেকে নির্ভরতা সরানো। তাই কিন্তু ইউরো কারেন্সি লঞ্চের মাধ্যমেই কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে ওদের কাছে 20% রিজার্ভ কারেন্সির স্ট্যাটাস আছে, আর আমেরিকার কাছে 80%। ওদের কাছে কিন্তু ইউরো কারেন্সির কাছে 20% রিজার্ভ কারেন্সি স্ট্যাটাস আছে। তো সেই জন্য আমেরিকার বরাবরই ইউরোপের উপরে রাগ আর ইউরোপকে ধ্বংস করার চেষ্টা। তো সেই প্ল্যান নিয়ে এই যে জেলেনস্কি, যে ইউক্রেনের প্রেসিডেন্ট, তো তাকে, সে তো আমেরিকার কথায় ওঠে আর বসে, আমেরিকার পাপেট গভর্নমেন্ট, তাকে শিখিয়ে পড়িয়ে বসানো হলো। বহুদিন ধরে 2014-15 সেই সময় থেকে বহুদিন ধরে ইউক্রেনকে অস্ত্র সমানে দেওয়া হচ্ছে, ইউক্রেনকে রেডি করা হচ্ছে, শেখানো হচ্ছে রাশিয়াকে, আর ক্রমাগত রাশিয়াকে চাপ দেওয়া হচ্ছে। তারপর ইউক্রেনকে আরও একটা লোভ দেখানো হয়েছে জেলেনস্কিকে, কে তাদেরকে ন্যাটোতে যুক্ত করবে। এই লোভ দেখিয়ে রাশিয়ার উপরে সমানে চাপ বাড়াতে বাড়াতে যখন রাশিয়ার দেয়ালে পিঠ থেকে যায়, তারপরেই হয় কিন্তু এই রাশিয়া ইউক্রেনের উপরে অ্যাটাক করে। তার ঠিক আগেই কিন্তু 2021-এর ডিসেম্বর মাসে, কারণ তখন তো ব্রিক্স সব কিছু অলরেডি হয়ে গেছে, তো 2021-এর ডিসেম্বরে রাশিয়ার পুতিন, উনি ভারতের প্রধানমন্ত্রীর সাথে এবং চায়নার শি জিনপিংয়ের সাথে কিন্তু বৈঠক করলেন। করার সঙ্গে সঙ্গে 2 মাসের মাথায় ফেব্রুয়ারিতে কিন্তু রাশিয়া প্রথম অ্যাটাক করলো ইউক্রেনের উপরে। তো ধারণা এটাই করা হয়, যেহেতু সবাই ব্রিক্সের মেম্বার, তো পুতিন যে অ্যাটাক করতে চলেছেন সেটাই হয়তো ওনাদেরকে জানিয়েছেন, এটা ধারণা করা হয়। তো তারপর থেকে আজ অবধি রাশিয়া যদি চায়, রাশিয়া কিন্তু 7 দিনে যুদ্ধ শেষ করে দিতে পারে, এতটাই শক্তিশালী। কিন্তু আজ 3 বছর ধরে যুদ্ধ সমানে চলছে আর চলছেই। এখন এটাকেই ডিডলারাইজেশনের স্ক্রিপ্ট হিসাবে ভাবলেও ভাবা যেতে পারে। তো কেন মনে করা হতে পারে যে এটা ডিডলারাইজেশনেরই আরেকটা পার্ট? কারণ যেটা আলোচনা, এটা আমার আলোচনা, তো আপনারা তারপর নিজেরা বুঝবেন যে আজকে যেই মুহূর্তে 2022-এ রাশিয়া ইউক্রেনকে অ্যাটাক করা যুদ্ধ স্টার্ট হলো, সেই 2022-এই কিন্তু ভারত শুরু করলো অসম্ভব হারে দ্রুত গতিতে সিলভার অ্যাকুমুলেট করা, সিলভার সংগ্রহ করা। তারপরে আবার আজ অবধি, এখনও অবধি যে পরিমাণে একটা খুব গুড অ্যামাউন্ট সিলভার ভারত যেই মুহূর্তে অ্যাকুমুলেট করা হয়ে গেছে, ভারতের সংগ্রহতে চলে এসছে একটা বিরাট পরিমাণে সিলভার, ঠিক তারপরই কিন্তু চায়না এবার সিলভার এক্সপোর্টে ব্যান লাগিয়ে দিয়েছে, যে আর সিলভার এক্সপোর্ট করা যাবে না। তো এটা দেখে বোঝা যাচ্ছে যে এই ব্রিক্সের এই মেন 3 জন, রাশিয়া, ভারত আর চায়না, এই একটা কাজে, সেটা হচ্ছে ডিডলারাইজেশন, যে ডলার থেকে বেরোতে হবে, তার জন্য যা যা করতে হবে, এই একটা কাজে কিন্তু 3 জনে সবসময় অ্যালাইন্ড। এছাড়া আরও অনেক প্রমাণ আছে, আমি ধীরে ধীরে দেব। যে যখন আমেরিকা একে অ্যাটাক করছে, অ্যাটাক মানে ফিজিক্যাল অ্যাটাক বলছি না, অ্যাটাক মানে এই যে ট্যারিফ লাগানো বা ট্রেড ওয়ার বা এরকম ধরনের কিছু, বা এই যে স্যাংশন করা, তখন আরেকজন কিছু না কিছু করে তার পাশে দাঁড়াচ্ছে, আবার যখন আরেকজনের উপরে করছে আরেকজন পাশে দাঁড়াচ্ছে। তো এইভাবে কিন্তু এই একটা কাজে, এছাড়া ইন্টারনাল দ্বন্দ্ব অনেক কিছু আছে, যেমন ভারত আর চায়নার সাথে অনেক কিছু নিয়েই অনেক দ্বন্দ্ব আছে, কিন্তু এই একটা কাজে, সেটা হচ্ছে ডিডলারাইজেশনে কিন্তু রাশিয়া, চায়না, ভারত সম্পূর্ণভাবে অ্যালাইন্ড। আর ঠিক এই যুদ্ধ শুরু হওয়ার পরে, এরপরে কি হয়, আমেরিকা ইউরোপিয়ান ইউনিয়নের সাথে মিলে
এই রাশিয়ার সমস্ত অ্যাসেটকে ফ্রিজ করে রাশিয়াকে সুইফট সিস্টেমের সাথে থেকে বের করে দেয়। এই সুইফট সিস্টেমটা কি, আমেরিকা কিভাবে এটাকে অস্ত্র হিসাবে ইউজ করে, এটা কিন্তু আমি যখন ডিপ স্টেটের ভিডিওটা করেছিলাম সেখানে বুঝিয়েছিলাম যে সুইফট সিস্টেমটাকে ইউজ করে আমেরিকা কি কি করে সব দেশের সাথে। তো এই সুইফট সিস্টেম থেকে যেই মুহূর্তে রাশিয়াকে বের করে দিল, সারা পৃথিবী কিন্তু আবার দেখলো যে এই ডলারের ডিপেন্ডেন্সি থাকলে আমেরিকা কি কি করতে পারে। আমেরিকা যখন তখন যে কোনো দেশের সঙ্গে যা ইচ্ছা ব্যবহার কিন্তু করতে পারে।